দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য এবং সাম্প্রতিক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে। আমরা জানি করোনার এই মহামারীর সময়ে আসলে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, সেখানে অর্থনীতি নাজুক অবস্থায় পড়েছে। বাংলাদেশ আরও বড় ধরনের বিপর্যয় আসলে মোকাবেলা করছে। আমরা আজকে কথা বলতে চাই, আমরা জানি বিনিয়োগের জন্য এখন পর্যন্ত আসলে আমাদের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই সময়ে যদিও বিনিয়োগ বিষয়টি আমাদের জন্য অনেক দূরভিসন্ধিমূলক এবং অনেক দূরের একটি বিষয়, তবুও বিনিয়োগ আসলে চাঙ্গা করতে পারে অর্থনীতিকে। বিনিয়োগ থাকলেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সেটিও আসলে মোটা দাগে দুর্যোগকে কীভাবে সুযোগ হিসেবে কাজে লাগানো যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা আজকে। আসলে আমাদের আলোচনার শিরোনাম দেশে বিনিয়োগের সুযোগ, এবং এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের বরাবরের মতোই বিশেষ অতিথিরা যুক্ত হবেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব আব্দুল মাতলুব আহমদ, সাবেক সভাপতি বিসিসিআই আমাদের সাথে রয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক প্রথম সহসভাপতি বিজিএমইএ। এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব ওয়াজিদ হাসান সাহা, অর্থনীতিবিদ। এই তিনজন আমাদের সাথে যুক্ত হবেন। এরই মধ্যে আমরা দুজনকে আমাদের কানেক্টিভিটিতে সংযোগ পেয়েছি। আলোচনায় যাব, তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদন দেখে নিতে চাই। আর প্রতিবেদনের বিষয়টি নিয়ে যদি বলি যে ব্যাংক খাতে আমরা গতকালকে দেখেছি বিসিসিআই একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেছে আসলে এই যে প্রণোদনা প্যাকেজ, এই সময়কে মহামারীকে কাটিয়ে উঠবার জন্য ব্যবসায়ীদের, শিল্পখাতকে, সেবা খাতকে গতিশীল করবার জন্য যে প্রণোদনা প্যাকেজ, সেটির বাস্তবায়ন নিয়ে কিন্তু এখনও নানা রকম জটিলতা। এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে, ব্যাংকগুলো অর্থ ছাড়ে সময় নিচ্ছেন, নানা রকম জটিলতা। অন্যদিকে বিসিসিআই বলছে যে প্রয়োজনে সরকারি আমানত যেন উঠিয়ে নেওয়া হয়, এমন দাবি করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক খাত, করোনার ছোবল থেকে বাদ পড়েনি কোনো শিল্পই। তাই বড় বড় শিল্প কারখানা থেকে শুরু করে এসএমই খাতের ক্ষুদ্র উদ্যোক্তারাও টিকে থাকার লড়াইয়ে হিমশিম অবস্থায় এই সংকটের সময়ে। ভয়াবহ এই বিপর্যয় মোকাবেলায় মোটা অঙ্কের প্রণোদনাও ঘোষণা করেছে সরকার। এসএমই, কৃষি কিংবা রপ্তানিমুখী শিল্প সব মিলে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা বা বিনিয়োগ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে প্রণোদনার এই অর্থ শর্তের বেড়াজালে পড়ে যেন দীর্ঘায়িত না হয়, এমন দাবি ব্যবসায়ীদের। এরই মধ্যে যেসব ব্যাংক অসহযোগিতা করবে, সেখানে থাকা সরকারের আমানত তুলে নেওয়ারও দাবি করেছে বিসিসিআই। সময় লাগছে তো, এবং একটা শ্রেণী তো একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, বিভ্রান্ত সৃষ্টি করে। যারা এগিয়ে আসছে তাদের ব্যাপারে তো আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বলছি যারা সহযোগিতা করবে না তাদের ব্যাপারে এই ধরনের প্রস্তাব করছি। যে ফ্রাস্ট্রেশন থেকে দাবি জানাচ্ছে, আমি মনে করি সেই ফ্রাস্ট্রেশনটা জেনুইন, কারণ এটা ঠিক ব্যাংকগুলো তার ক্লায়েন্টকে জেনে বুঝেই ঋণ দিবে, বাট তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে ব্যাংকগুলো কি যথাযথ যুক্তিসঙ্গত কারণেই কি সময়ক্ষেপণ করছে। ব্যাংকাররা বলছেন দ্রুত ও সময়মতো প্রণোদনার প্যাকেজ বাস্তবায়ন করতে আপত্তি নেই। এক্ষেত্রে ঋণ ফেরতের আস্থা নিশ্চিত করতে গ্রাহকদের তথ্য যাচাই বাছাই ও ঝুঁকি বিবেচনায় রেখে তা সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনীয়তা যাচাই বাছাই করে, তাদের প্রাপ্যতা যাচাই বাছাই করে বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় অনুযায়ী আমরা কিন্তু কোনো ধরনের ডিলে করছি না। আমরা সাধ্যমতো দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা স্যাংশন দিচ্ছি। প্রণোদনার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পদক্ষেপের কথা বলছেন এই অর্থনীতিবিদ। কি করে একটা দ্রুত গতিতে এই যে হতাশা বিভিন্ন শিল্প খাতের, সেই দিকে নজর রেখে বাংলাদেশ ব্যাংক দ্রুত পদক্ষেপ নেবে, খুব দ্রুত সেটার বাস্তবায়ন হবে এবং সেই প্রণোদনার অর্থ শিল্প খাতের টিকে থাকার প্রয়োজনে, সাধারণ মানুষের কর্মসংস্থান বাঁচিয়ে রাখার প্রয়োজনেই দরকার। বিসিসিআই বলছে ব্যাংকের বিনিয়োগ ঝুঁকিতে থাকে এমন কোনো প্রস্তাব বা সুপারিশ করবে না সংগঠনটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত রয়েছেন। আমরা আজকে আলোচনার শিরোনাম রেখেছি দেশে বিনিয়োগের সুযোগ। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে বিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমদ রয়েছেন। জনাব আব্দুল মাতলুব আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং শুরুতেই আপনাকে দিয়ে জানতে চাই আপনার কাছে যে এই যে একটি পরিবর্তিত পরিস্থিতি, এখানে বিনিয়োগ আমাদের জন্য আসলে একটি অনেক চ্যালেঞ্জের বিষয়, যে বিনিয়োগের সুযোগকে কাজে লাগানো। সব মিলে আমাদের দেশে বিনিয়োগের যে পরিবেশ, আমরা দেখেছি যে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় নিজেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়েছেন সম্প্রতি। সেটি নিয়ে হয়তো সংবাদ মাধ্যমে রিপোর্টও হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এফডিআই বাড়ানোর জন্য আমাদের বাংলাদেশ ব্যাংককে সেই চিঠিতে বলা হয়েছে, অর্থাৎ সেই ইয়েতে বলা হয়েছে কিন্তু এরকম যে বিনিয়োগের ক্ষেত্রে যে আমাদের দেশে এখনও জটিলতা রয়েছে, সেটিকে সহজ করবার কথা বলা হয়েছে।
তো সব মিলে আসলে কি মনে হয় আপনার কাছে, আমরা কি আসলে বিনিয়োগ পরিবেশ কতটা নিশ্চিত করতে পারছি বা সহজ করতে পারছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে, কারণ আজকের এই দেশের সামনে একটা বিরাট একটা ইভেন্ট বা বিরাট একটা অপরচুনিটি নিয়ে আজকে আমরা আলাপ করছি। দেখেন, কোভিড-19 ন্যাচারালি কিন্তু সব দেশকে আঘাত করেছে, আমাদের দেশকেও করেছে, এবং আমরা খুব লাকি যে আমাদের একজন লিডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি শক্ত হাতে এই কোভিড-19 যুদ্ধে নেমেছেন, এবং তার সাথে সব ব্যবসায়ী, শিল্পপতি এবং দেশে যত মানুষ আছে, ছেলেরা মেয়েরা সবাই মিলে কিন্তু উনি একসাথে এই যুদ্ধে নেমেছেন। এবং সেইখানে কিন্তু উনি সবচেয়ে আগে আমরা যাতে ক্ষতিগ্রস্ত কম হই, আমরা যাতে ক্ষতি কাটিয়ে আসতে পারি, প্রণোদনা দিয়েছেন এবং ঘোষণা করেছেন। এখন যেটা নতুন ওয়ার্ল্ড সিনারিও হচ্ছে, যে ওয়ার্ল্ডে যে আগেকার যে বড় বড় যে ইকোনমিগুলো আছে, তারা কিন্তু তাদের পজিশন শিফট হচ্ছে। চায়না ভারতের নতুন একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, চায়নার সাথে পৃথিবীর বড় বড় দেশের সাথে সমস্যা ক্রিয়েট হচ্ছে। জাপান, আমেরিকা ঘোষণাই করে দিচ্ছে যে তারা চায়নার থেকে উঠে আসবে। এইটাই হলো নতুন অপরচুনিটি ফর পিপল লাইক ভিয়েতনাম, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। আমরাও কিন্তু ওয়ান অফ দোজ কান্ট্রি যারা কিন্তু এটাকে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করছি। আবার খেয়াল করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু খুব হাই লেভেল টাস্ক ফোর্স করেছেন শুধুমাত্র এই এফডিআই গুলোকে আনা যায় কিনা, যার মধ্যে বিডা চেয়ারম্যান সাহেবও কিন্তু অনেক বড় রোল প্লে করছেন, আমাদের সালমান এফ রহমান সাহেব অনেক বড় রোল প্লে করছেন, আমাদের ফেডারেশন প্রেসিডেন্ট ফাহিম সাহেব বড় রোল প্লে করছেন। এবং এই সুযোগটাই কিন্তু আজকে আমরা আলাপ আলোচনা করছি, যে সুযোগটা কি দিচ্ছেন, কি হচ্ছে। আমাদের দেশের সরকার এবং বাংলাদেশ ব্যাংক যে রিসেন্ট সার্কুলার দিয়েছে, এত ইজি, এত অ্যাট্রাকটিভ সার্কুলার আমরা নিজেরাও আগে পাই নাই এই এফডিআইকে অ্যাট্রাক্ট করার জন্য। এবং তার জন্য কিন্তু আমাদের বেজা রেডি আছে জায়গা নিয়ে। আমাদের সরকার যে অপশনস গুলো দিচ্ছে, এই অপশনস গুলো খুব ভারতও দিতে পারবে বলে মনে হয় না। যার জন্য আমরা ভারতকেও বলছি, আসুন আপনারাও ওই কিছু ইনভেস্টমেন্ট আমাদের দিকে নিয়ে আসেন, এটা চায়নার থেকে উঠে আসবে বড়, সেটা আপনি এখান থেকে বানিয়ে ভারতকে দেন, আর বাকিটা সারা দুনিয়াতে রপ্তানি করেন বাংলাদেশ থেকে। ইটস এ ভেরি বিগ অপরচুনিটি, এবং এই অপরচুনিটি নেওয়ার জন্য দেশও কিন্তু লাফিয়ে উঠেছে। এবং প্রেসিডেন্ট জনাব মাতলুব আহমেদ, আমরা আসলে এই সুযোগটা কত কাজে লাগাতে পারছি? অফকোর্স সুযোগটা আপনার তো পেলামই আমরা কদিন আগে, জি, এবং সুযোগটার জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা কাজে লাগানোর মতো? অফকোর্স বাংলাদেশ কিন্তু সবসময় খুব বিজনেস ফ্রেন্ডলি দেশ, আর এইসব অপরচুনিটি কিন্তু খুব কম টাইমের জন্য থাকে এবং খুব কম টাইমের পরে চলে যাবে। তো সেই জন্য আমরা এখন যেভাবে লাফিয়ে উঠেছি, অবশ্যই এর অনেক ইনভেস্টমেন্ট আমরা দেশে আনতে পারবো, এটা আমার ফার্ম ধারণা। জি, নিশ্চয়ই। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমাদের সঙ্গে অন্য অতিথিরাও রয়েছেন। আমরা এই পর্যায়ে জনাব ওয়াজিদ হাসান স্যারের কাছে একটু যেতে চাই, অর্থনীতি বিশ্লেষক আমাদের সাথে রয়েছেন একজন। আপনি একটু বলবেন যে আসলে আমরা যে আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি, দেশে বিনিয়োগের সুযোগ, বিদেশি বিনিয়োগের সুযোগ, সেই বিদেশি বিনিয়োগ যেটি বলছিলেন জনাব মাতলুব আহমদ, যে আমরা সুযোগ কাজে লাগানোর জন্য যথাযথ প্রস্তুতি আছে। আপনি আসলে কি মনে করেন যে বিনিয়োগ বৃদ্ধির জন্য আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাগুলো এখনো কোথায়? প্রথমেই বলতে হয় যে আমাদের সুযোগ অবশ্যই আছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের, আমাদের বরাবরই ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যদি বাস্তব চিত্র দেখি, গত বছরের তুলনায়, মানে 2018 তুলনায় 2019-এ কিন্তু আমাদের এফডিআই বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমে আসছে। এখন আমরা অনেকদিন যাবতই জানি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ হচ্ছে, তার একটা মানে সুবিধা নেওয়ার সুযোগ আমাদের আছে। চীন থেকে অনেক ব্যবসা হয়তো সরে আসবে, এবং এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, আমাদের ট্র্যাক রেকর্ড কিন্তু দুর্ভাগ্যক্রমে অত ভালো না, এটি হলো বাস্তবতা। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের মধ্যে এত ভালো বিনিয়োগ বান্ধব পরিবেশ দুনিয়ার কোথাও নাই, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগের জন্য। কিন্তু বাস্তবতা যদি দেখেন, আমাদের দেশে সেই তুলনায় কিন্তু কখনো এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ সেরকম আসেনি। কেন আসেনি? এর জন্য আমাদের অনেক সোল সার্চিং এর দরকার। আমরা যদি দেখি আমাদের যে রেকর্ড $3.61 বিলিয়ন
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছিল, তার মধ্যে $1.47 বিলিয়ন কিন্তু ছিল জাপান টোব্যাকো যখন আকিজের সিগারেট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিনে নেয়। এটাই বাস্তবতা। এখন এইটা কিনে নেওয়ার ফলে যে রেজাল্টটা হয়, আমাদের এফডিআই 3.61 বিলিয়ন উঠে আসে, কিন্তু তারপরের বছর আবার কমে যায় 20%, অফিসিয়ালি 20%, আনঅফিসিয়ালি প্রথমে আসলে আংটারের রিপোর্টে আসছে যে 56% কমেছে। সেটার কারণ হিসেবে বিডা থেকে বলা হচ্ছে যে আমাদের যে বৈদেশিক বিনিয়োগটা আসার কথা ছিল লাস্ট কোয়ার্টারে, সেটা সামহাও রাদার বাংলাদেশ ব্যাংক থেকে আংটারকে জানানো হয়নি, যে কারণে অফিসিয়ালি 56% কমেছে আংটারের রিপোর্ট অনুযায়ী, কিন্তু বাস্তবে সেটা 20.8 মানে 21%-এর মতো। এখন বিদেশিরা যখন দেখবে আংটারের রিপোর্টে 56% এফডিআই কমে আসছে বাংলাদেশে, তাদের স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন জাগবে মনে যে কি এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে যে এত এফডিআই কমে গেল। জি, এই ধরনের জিনিস কখনোই কাঙ্ক্ষিত না। উই হ্যাভ টু মেক শিওর যে আমাদের প্রপার রিফ্লেকশন হয় আমাদের ডেটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের ডেফিনেটলি কিছু ধরনের সমস্যা হয়েছে ফরেন ইনভেস্টমেন্ট আকর্ষণে। আমাদের যদি আমরা স্থানীয় বিনিয়োগের কথাই বলি, আপনি যদি দেখেন আজকে স্থানীয় একটা ইংরেজি দৈনিকে আসছে যে আমাদের প্রায় 2 বছর যাবত কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো কমে আসছে। তার অর্থ কি? আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টেও প্রবলেম হচ্ছে। এই মাসে অবশেষে সেটা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু খুব সামান্য ঘুরে দাঁড়িয়েছে। 8.83 এপ্রিলে ছিল পার্সেন্ট, সেখান থেকে 8.86% হয়েছে। জি নিশ্চয়ই। এখন আমি একজন গবেষক, সেই অর্থে আমি আপনাকে এই তথ্যগুলো দিতে পারি, কিন্তু একজন ব্যবসায়ী বলতে পারবেন কি সমস্যা। এবং আপনি যদি দেখেন আমাদের দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বাইরে ব্যবসা করার জন্য, বিভিন্ন কারণে বাইরে ব্যবসা করার জন্য বিদেশে তাদের কারখানা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আপনি বলতে পারেন আগুয়া, যেটা আফ্রিকান গ্রোথ এন্ড অপরচুনিটিজ অ্যাক্টের আওতায় অনেকেই যেমন আফ্রিকান দেশে বিনিয়োগ করছে। আমাদের ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট হয়েছে, আমাদের আরএনজি ফ্যাক্টরি হয়েছে, কিন্তু আমাদের দেশে যদি বিনিয়োগ আকর্ষণ করতে চাই, আমি কয়েক বছর আগের একটা কাহিনী বলি। আমাদের বিডা যখন ফর্ম হলো, বোর্ড অফ ইনভেস্টমেন্ট এবং প্রাইভেটাইজেশন কমিশনকে মার্জ করে, একত্রিত করে যখন বিডা করা হলো, তখন কিন্তু বলা হয়েছিল যে 5 বছরের মধ্যে আমরা প্রথম 100 দেশের মধ্যে চলে আসতে চাই ইজ অফ ডুইং বিজনেসে, কিন্তু আমরা কিন্তু তার ধারের কাছেও আসতে পারিনি। জি নিশ্চয়ই। জনবাজিত সুযোগে কিন্তু ইন্ডিয়া চলে আসছে 100-র মধ্যে। জি, ভিয়েতনাম তো আগে থেকে আছে 100-র মধ্যে। জনবাজিত বছর আগে। জি, জনাব ওয়াজিদ হাসান, আমরা জানি যে আপনি যেটি বলছিলেন আসলে গবেষণার যে বিভিন্ন তথ্য দিয়ে বলছিলেন, আমাদের আসলে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে সূচকটি, অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস সূচক, এটি নিয়ে কিন্তু বহুল আলোচিত এবং বিশ্বব্যাপী এটি আসলে স্বীকৃত, এবং সেই জায়গায় কিন্তু আমাদের এখনও অনেক রকম ঘাটতি রয়েছে। সেটির চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক প্রথম সভাপতি, বিজিএমইএ প্রথম সহসভাপতি আমাদের সাথে রয়েছেন। জনাব আবু তৈয়ব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আসলে আজকে দেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করছিলাম। পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আমরা এই বিনিয়োগের সুযোগকে কিভাবে কাজে লাগাতে পারি। আমরা আংটারের রিপোর্টেও দেখেছি, সাম্প্রতিক যে রিপোর্ট, এপ্রিলে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, বিনিয়োগ কিন্তু আসলে কমে আসছে এবং বিশ্বব্যাপী বিনিয়োগই আসলে কমে আসবে করোনার মতো মহামারীতে। তো এরপরও আমাদেরকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেই বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে হবে। আমরা আসলে কিভাবে, একজন ব্যবসায়ী হিসেবে কি মনে করেন যে এই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারি আমরা? চীন ভারতের যে দ্বন্দ্ব বা চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, এরকম বিভিন্ন সুযোগের কথা অন্যরা বলছিলেন। আসলে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এখানে আমি এফডিসিসি এর প্রাক্তন সভাপতিকে দেখতে পাচ্ছি, এবং উনি হয়তো আরো ভালোভাবে বলেছেন, আমি ওনার বক্তব্য শুনি নাই। তবে একটা জিনিস আমি এখানে বলি যে আমাদের যে গবেষণা অথবা স্টাডি গুলো এবং তার সাথে প্র্যাকটিক্যাল ফিল্ডের অনেক একটা তফাৎ রয়েছে। তথ্যপাত্র দিয়ে যে গবেষণাগুলি করা হয় সেগুলির সাথে আমরা যারা ফিল্ডে ব্যবসা করি, আমরা তার অনেক তারতম্য দেখতে পাই। প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা নিয়ে যে বিশ্বব্যাপী একটা বিরাট পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু একটা সাধারণ মানুষও বুঝে, এবং আমরাও সেটা বুঝি। বা ব্যবসা বাণিজ্যে অনেক পরিবর্তন হয়েছে, যেমন তৈরি পোশাক খাতে আমরা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছি, বৈদেশিক রেমিটেন্সে আমরা একটা ধাক্কা খেয়েছি। সাথে সাথে কিন্তু আমরা বেশ কিছু দূর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু সম্ভাবনা উকি দিচ্ছে। আপনি যেই কারণগুলি বলছেন, আমার মনে বক্তব্যে হয়তো বলেছেন এর মধ্যে যে সমস্ত বিশ্ব রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে বিশ্বতে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এবং সেই সুযোগটা সৃষ্টি করার জন্য, কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের এখানে সরকারকে এখন থেকে একটা পরিকল্পনা করতে হবে। আমরা যারা আসলে বর্তমানে ব্যবসা বাণিজ্যে আছি, আমি যেটা মনে করি, আমাদের বাংলাদেশে কিন্তু কাগজে কলমে সরকার কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা সৃষ্টি করে রেখেছেন।
এটাতে কোনো ইয়ে নাই, এবং একটা বিনিয়োগ বোর্ডে একটা বই আছে, সেই বইটা পড়লে আপনি আকর্ষিত হবেন এবং দেখবেন যে অনেক সুবিধা সরকার এখানে রেখেছেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা এবং যেটা সেটা এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমাদের বোধোদয় হওয়া উচিত, সেটা হলো যে সুবিধাগুলো লিপিবদ্ধ করে একটা বই বানানো হয়েছে, সেই সুবিধাগুলো আদায় করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আমাদের সরকারি সংস্থাগুলো আমলাতান্ত্রিক জটিলতায় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্নভাবে হোঁচট খাচ্ছি। আমি অনেক বিনিয়োগকারী বিদেশ থেকে এসে এই সমস্ত প্রতিবন্ধকতা দেখে ফিরে গেছি, এরকম রেকর্ডও আছে। কিন্তু সুতরাং আমার মনে হয় সরকারকে আমরা বিস্তারিত আলোচনা আমি যাব না, শুধু একটা কথাই বলবো, সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য ইজ অফ ডুইং বিজনেস যে কথাটা বলা হচ্ছে, এটাকে কথার মধ্যে না রেখে এটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে এখনো পর্যন্ত আমাদের অনেক কর্মকর্তা দুর্নীতিপরায়ণ, এখনো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি কিন্তু প্রচন্ড দুর্নীতিপরায়ণ। তাদের এই দুর্নীতিপরায়ণ মানসিকতার জন্য কিন্তু বিনিয়োগকারীরা হোঁচট খাচ্ছে, হোঁচট খেয়ে কিন্তু তারা নিরুৎসাহিত হচ্ছে। সুতরাং ভবিষ্যৎ প্যান্ডেমিকের পরে বিশ্ব পরিস্থিতির রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে সুযোগটুকু বাংলাদেশের সামনে এসছে, যে শিফট করা, চায়না থেকে শিফট করে চলে আসা অথবা বিভিন্ন জায়গায় রিএলোকেট করার যে একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া কিন্তু সরকারিভাবে উদ্যোগ নিতে হবে এবং কূটনীতিক একটা স্ট্রং একটা বড় ধরনের একটা ইয়ে থাকবে। আর আমরা ব্যবসায়ীরা, আমরা যারা এফবিসিসিআই অথবা আমাদের বিভিন্ন সংগঠনগুলো আছে, আমরা কিন্তু সজাগ, আমরা কিন্তু রাত দিন এগুলো নিয়ে কাজ করছি। আমরাও চেষ্টা করছি ব্যক্তিগত উদ্যোগে কিভাবে একজন বিনিয়োগকারীকে নিয়ে আসা যায় আমাদের ব্যক্তিগত কানেকশনে। কিন্তু সরকারভাবে ইজ অফ ডুইং বিজনেস কথাটা যে গবেষক সাহেব বললেন, এই জায়গাটাই যদি আমরা একটা ইমপ্রুভমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু অনেক বিনিয়োগ এসেও ফিরে যাবে। অনেক দেখবেন বিদেশে দেখবেন যে আপনি এয়ারপোর্টে কিন্তু আমাদের এয়ারপোর্টগুলি বিজি হয়ে গেলে কেন, আপনি দেখবেন যে অনেক সাদা চামড়া অথবা চাইনিজ অথবা জাপানিজ আমাদের দেশে আসছে, এসে কিন্তু ওরা হেসে হেসে আসে, যাওয়ার সময় কিন্তু মুখটা কালো করে বেরিয়ে যায়। এই যে জিনিসগুলি এই জায়গায় কিন্তু আমাদেরকে জনাব আবু তৈয়ব, অশেষ ধন্যবাদ। আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন আসলে আমাদের দেশের দুর্নীতি এবং অন্যান্য যে সমস্যা সংকটগুলোর কথা বলছিলেন, ইজ অফ ডুইং বিজনেস। এরপর আমি মাতলুব আহমেদের কাছে আসবো, জনাব মাতলুব আহমেদের কাছে আসবো। আমরা জানি বেসরকারি বিনিয়োগ আমাদের এখনো আসলে 23% মধ্যে আটকে আছে। দেশে বিদেশে বিনিয়োগের অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে, সব নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি দর্শকরা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিদ সংলাপ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি দেশে বিনিয়োগের সুযোগ এবং বিদেশি বিনিয়োগের বিষয়গুলো নিয়ে কথা বলছি। আর কথা বলতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমদ রয়েছেন এবং মোহাম্মদ আবু তৈয়ব, সাবেক প্রথম সহসভাপতি বিজিএমইএ। এছাড়াও আমাদের সাথে রয়েছেন একজন গবেষক ওয়াজিদ হাসান শাহ। এই তিনজনের সাথেই কথা বলবো। শুরুতে জনাব মাতলুব আহমদ, আপনার কাছে যেতে চাই। আমরা বিরতির আগে বলছিলাম যে আসলে আমরা জানি যে আংটার্ডের যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু দেখেছে যে বিশ্বে আসলে বিনিয়োগ কমবে 40% এই করোনা মহামারীর প্রভাবে। এই যে পূর্বাভাস, বিশ্বে যখন 40% বিনিয়োগ কমে আসবে, তখন আমরা জানি যে চীন থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে, এটিও এরই মধ্যে আলোচনা হচ্ছে। এবং আমাদের প্রধানমন্ত্রী গত 8 জুন মন্ত্রিসভার বৈঠকে কিন্তু তিনিও বলেছিলেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, এক্ষেত্রে আমরা কিভাবে আরও ডিজিটাল হতে পারি, আরও আধুনিক হতে পারি। বাংলাদেশ ব্যাংকেও পরামর্শ দিয়েছেন, নানা রকম নির্দেশনাও দিয়েছেন। মোটা দাগে আসলে ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন যে এই যে বিশ্বে যদি বিনিয়োগ কমে আসে, তখন তো আমরা আসলে আমাদের আসলে বাড়ার তো সুযোগ থাকবার কথা নয়, আসলে সেটিকে কিভাবে আমরা সুযোগটা তৈরি করতে পারি? আমি ধন্যবাদ জানাই, আপনি পয়েন্টটা তুলে ধরেছেন। মনে রাখবেন যে বিশ্ব বাংলাদেশ না, আর বাংলাদেশ বিশ্ব না। যখন বিশ্বের বড় বড় দেশ নেগেটিভ গ্রোথ করছে, সেখানে কিন্তু বাংলাদেশ 8% প্লাস গ্রোথ করছে। যেখানে বিশ্ব অন্ধকার দেখে, সেখানে বাংলাদেশ জল করে জ্বলে ওঠে। বাংলাদেশ ডিফারেন্ট। আমাদের দেশের লোকরা, যে ব্যবসায়ীরা আছে, তারা কত রকম বাধার মাধাও তারা কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে যাচ্ছে। এবং এই জিনিসটাই হলো আমাদের অ্যাসেট। আমাদের ব্যবসায়ী, আমাদের মানুষ, আমাদের জনগণ, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার, আমাদের ইকোনমিস্ট, they are the ones who are working beautifully. সেজন্য আমি মনে করি যে যতই তৈয়ব সাহেব বলেন যে করাপশন আছে, there are a lot of people that are non-corrupted.
আপনি বেজা দেখেন, বিডা দেখেন, আমাদের ফরেন মিনিস্ট্রি দেখেন, পাগলের মতো কাজ করছে তারা ফর ফরেন ইনভেস্টমেন্টস। কই ট্রাই টু করাপ্ট, পারবেন না। সো দেয়ার আর মেনি পিপল যারা কিন্তু আনকরাপ্টেবল, এবং সেগুলোকে আমাদের রিকগনাইজ করতে হবে। এরা আছে বলে কিন্তু দেশ আগাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এফডিআই যতই আমরা দেখি না কেন নিচের দিকে, এখন টাইম আসছে, বিকজ আমাদের বেজা হয়ে গেছে, অনেক বড় বড় জায়গা হয়ে গেছে, আমাদের গ্যাসে চলে আসছে, আমাদের বিদ্যুৎ এখন সাফিসিয়েন্ট হয়ে বেশি হয়ে গেছে। এখন উই হ্যাভ অল দি ইনগ্রেডিয়েন্টস টু অ্যাট্রাক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস। এখন কিন্তু আমাদেরকে ওই আগেকার চিন্তাধারা মাথায় রাখলে হবে না। আমাদের ওয়াজির সাহেবের মতো লোক, তাদেরকে এখন বলতে হবে আসুন আমরা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যাই, আসুন আমরা বড় বড় ইন্ডাস্ট্রি আসবে, পিছনটা ভুলে যান। এই যে বাংলাদেশ যখন নতুন অবস্থায় আছে, এই যে হাই পাওয়ার্ড একটা ইনভেস্টমেন্ট যে কমিটি করলেন প্রাইম মিনিস্টার, যেখানে আমাদের এফবিসিসির প্রেসিডেন্ট সাহেব আছেন এবং আমাদের সালমান এফ রহমান সাহেবরা আছেন, বিডার চেয়ারম্যানরা আছেন, দে আর নাও ইন্টারেস্টেড টু অ্যাট্রাক্ট দ্য এফডিআইস। এবং আমি নিশ্চিত এই যে যৌথভাবে প্রাইম মিনিস্টার স্বয়ং যে উনি নিজে এটা যে খেয়াল করছেন, আমরা নট অনলি দ্যাট আমরা এই যে কোভিডের যে সুযোগ আসছে যে আমরা নতুন নতুন শিল্প অ্যাট্রাক্ট করতে পারবো, ওগুলো পাবোই। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, এরা কিন্তু অনেক উপরের দিকে চলে যাবে। আগামীতে আমাদের খুব ভালো দিন আসছে বলে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই আপনি অনেক আশাবাদী মানুষ, আমরা জানি সবসময় আপনি প্রত্যাশার কথা বলেন, একই সাথে চ্যালেঞ্জের কথাও শুনতে চাই আমরা। জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি গবেষণা করেন, গবেষক হিসেবে যদি আপনার মূল্যায়ন বলেন যে বিনিয়োগ সংক্রান্ত আমাদের দেশে যে আইন বিধি এবং কর ব্যবস্থা বা যে ব্যাংকিং পদ্ধতি যতখানি সহজ হওয়া উচিত, যতখানি ডিজিটাল হওয়া উচিত, সেটি আসলে কতটা দেখেন? ধন্যবাদ। এখন প্রথমেই বলতে হয় আমি প্রায় 20-22 বছর যাবৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে গবেষণা করছি। অবশ্যই উন্নতি হচ্ছে আমাদের কিছু, কিন্তু আপনি যদি এখন সার্বিক বিচারে দেখেন, আমাদের একসময় কিন্তু র্যাঙ্কিং ছিল 110-15 মধ্যে ইজ অফ ডুইং বিজনেসে। সেখান থেকে কিন্তু আমরা পিছাতে এত পিছিয়ে তারপর এখন আবার এগোনো শুরু করেছি। আমার বলতে হবে যে হ্যাঁ, কাগজে কলমে উই ডেফিনেটলি হ্যাভ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট পলিসি, কিন্তু we need implementation of that. আমাদের যে বড় সুবিধা, একটা ছোট দেশের মধ্যে আমাদের যে জনগোষ্ঠী, আমাদের যে ইন্টারনাল ডিমান্ড, সেখানে কিন্তু মানে আমাদের প্রচন্ড রকম সম্ভাবনা। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন, the majority of FDI into Bangladesh is not actually coming into Bangladesh. A lot of it is reinvestment. যারা অলরেডি ইনভেস্ট করেছে তারা রিইনভেস্ট করছে। হ্যাঁ, আমাদের কি সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। এখন আপনি নিজেই বললেন, আপনাদের প্রতিবেদনে আছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভয় পাচ্ছে যে প্রায় 40% এফডিআই কমে আসবে। করোনার পরিস্থিতি এটা কতদিন লিঙ্গার করে এটা আমরা কেউই জানি না। এটা কালকেও চলে যেতে পারে, 1 বছর, 2 বছর, 3 বছরও থাকতে পারে। ডিপেন্ডস অন whether we have a vaccine or not and how the world reacts. এখন আপনি যদি বলেন যে মানে আমি অবশ্যই আশাবাদী হতে চাই যে বাংলাদেশ অনেক আকর্ষণ করবে বৈদেশিক বিনিয়োগ, $8-10 বিলিয়ন করবে, কিন্তু আমরা যদি বাস্তবতার আলোকে দেখি সেটা সম্পূর্ণ কতটুকু, যেখানে আমাদের ডোমেস্টিক প্রাইভেট সেক্টরেই সেইভাবে এগোচ্ছে না। আমাদের এখানে মানে একই সাথে আমি 2 জন বিজনেস লিডারের সাথে আছি আপনাদের অনুষ্ঠানে, ওনারা বলতে পারবেন যে why are not they investing even more heavily than before? জি, why is it যে আমাদের দেশের প্রতিষ্ঠান বাইরে বিনিয়োগ করতে যাচ্ছে, যেখানে আমাদের দেশের এত বড় একটা বাজার এত ছোট একটা দেশের মধ্যে আছে, যেখানে আমরা ডোমেস্টিক ডিমান্ডটাকে ক্যাপচার অনেক সময় করতে দেই বিদেশিদেরকে। সো আমাদের ডেফিনেটলি অনেক সুযোগ আছে, কিন্তু আনফরচুনেটলি আমরা সেই সুযোগের সবসময় সদ্ব্যবহার করিনি। এরকম আমাদের সুযোগ আসছে যে 500টা প্লট চেয়েছিল স্যামসাং, আমাদের কাছে আসছে 1 বার না 2 বার না 3-4 বার দিতে পারিনি। আমরা সুযোগ দিইনি স্যামসাংকে, 500টা প্লট দিইনি, তারা ভিয়েতনামে চলে গেছে। সেখানে ভিয়েতনামে তারা একটা জায়গায় 2টা না 3টা না সম্ভবত 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, আমরা এতদিনে স্পেশাল ইকোনমিক জোন নিয়ে আসছি, কিন্তু আমাদের একটাও বোধহয় এসইজেড স্পেশাল ইকোনমিক জোন ফুললি এখনো ফাংশনাল না, পার্শিয়ালি ফাংশনাল অনেকগুলো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 100টা করব, খুবই ভালো কথা, কিন্তু টাইম ইজ নট গোইং টু ওয়েট ফর আস, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। এইটাই হলো বাস্তবতা। উই হ্যাভ টু টেক দ্য অপরচুনিটি, উই হ্যাভ টু টেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নিশ্চয়ই জনাব ওয়াজিদ হাসান, নিশ্চয়ই আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন যে আসলে আমরা এখনো
ফুল ফেজে ইপিজেডগুলো কিন্তু এসইপিজেডগুলো চালু করতে পারেনি। এটি আমাদের সীমাবদ্ধতা, আসলে সেটির গতি আনতে হবে। আমরা এই বিষয়ে জনাব আবু তৈয়বের বক্তব্য একটু শুনতে চাই। আমাদের সঙ্গে বিজিএমের একজন পোশাক খাতের উদ্যোক্তা রয়েছেন। আপনি একটু বলবেন যে আসলে জনাব ওয়াজিদ হাসান শাহ যেটি বলছিলেন এবং আপনিও বলছিলেন দুর্নীতির কথা, মোটা দাগে আসলে আমাদের এফডিআই বলি এবং অভ্যন্তরীণ বিনিয়োগ বলি, সেটি বাড়ানোর জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, সেটি আসলে আমরা কতটা গতিশীল করতে পারছি? আমি এখানে একটু শুরুতেই যে ওয়াজিদ সাহেবের একটা কথা একটু বলতে চাই। বিদেশি যে বিনিয়োগ হয়েছে বলছেন বাংলাদেশিরা, সেটা খুব নমিনাল, সেটা আসলে হিসাবের মধ্যে আসে না। এবং এটা কিন্তু আমরা সুযোগটা গ্রহণ করেছি, যেমন ইথিওপিয়াতে অথবা বিভিন্ন জায়গায় কয়েকটা পোশাক কারখানা আমরা করেছি, সেগুলি কিন্তু অন্যরা করছিল, আমরা লুফে নিয়েছি, এরকম। এটা দিস ইজ নট ইভেন এটা কোনো পার্সেন্টেজে আসবে না। সুতরাং বাংলাদেশিরা বিদেশে বিনিয়োগ করছে, সেটা কিন্তু খুব বেশি মানে খুব তথ্যপূর্ণ নয় এবং সেটাকে নমিনাল একটা ব্যাপার। কিন্তু এখানে যেটা বলতে চাই সেটা হলো মিরসরাই ইকোনমিক জোন যেটা হচ্ছে, সেটা দ্রুত গতির কাজ চলছে এবং আপনি এটার অগ্রগতি আসলে মানে খুব আমরা কিছুদিন পর যাই ওখানে, 2 মাস পর 1 মাস পর দেখি যে প্রচন্ড গতিতে চলছে এবং এখানে জাপান বিশাল একটা অংশ অলরেডি নিয়ে নিয়েছে। এখানে কিছু প্লট বাকি ছিল, সেটাও কিন্তু সাম্প্রতিককালে সেগুলি অলরেডি অ্যালোকেট হয়ে গেছে, কারণ বিদেশিরা এখানে বিনিয়োগ করতে চাচ্ছে। কিন্তু যেটা আমি একটু করে বক্তব্যের কথার সাথে আবার যোগ করতে চাই, আমি কিন্তু ঢালাভাবে বলি না যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতি, সেটা বলি না। আমি বলছি যে সামগ্রিকভাবে একটা পারসেপশন এভাবে আছে যে বাংলাদেশের একটা দুর্নীতি পরিবেশ আছে এবং সেখানে এরকম আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে। আমরা আসলে কিন্তু সেটা আছে, আমরা যারা বর্তমানে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছি, আমরা কিন্তু সেটা উপলব্ধি করছি। সবকিছু তার স্ক্রিনে বলা যায় না, তবে এগুলি সরকারকে আমরা অবহিত করব। আমি এই সাম্প্রতিককালে প্যান্ডেমিক সিচুয়েশন আমি ব্যক্তিগতভাবে কয়েকটা ব্যাপারে খুব মনক্ষুণ্ণ হয়েছি যে আমাদের কর্মকর্তাদের এরকম একটা সিচুয়েশনও তাদের মনোবৃত্তি পরিবর্তন হয় নাই। সেগুলো আমি আজকে স্ক্রিনে বলবো না, সেটা আমি বিসিসিআই অথবা কোথাও বলবো। কিন্তু একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে 40% এফডিআই কমবে বলেছে, অ্যাবলিশ হবে বলে নাই, কমবে। তার মানে কমে কোথাও না কোথাও যাবে, সেটা এইটা মনে রাখতে হবে যে সেই সুযোগটা আমাদেরকে নিতে হবে। সেই সুযোগটা, যেমন জাপানের কিছু ইন্ডাস্ট্রি অলরেডি ওরা নির্মাণকে শুরু করে দিয়েছে, সেটা কিন্তু ওরা বন্ধ করে দিচ্ছে না, সেটা ভিয়েতনামে যাচ্ছে অথবা ইন্দোনেশিয়া যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, আমরা ওই তালিকায় নাই। ওই তালিকায় কেমনে আমরা ঢুকতে পারি সেই চেষ্টাটা করতে হবে। জনাব আবু তৈয়ব, আমরা আসলে আমাদের সময় স্বল্পতা রয়েছে, আর একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদের, ফিরে এসে আবারও আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিদ সংলাপ অনুষ্ঠানে, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন বিদ সংলাপ। আমরা কথা বলছি বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়ে, এফডিআই নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা সময় স্বল্পতার কারণে সরাসরি প্রশ্নে যেতে চাই। জনাব মাতলুব, আপনাকে দিয়ে শুরু করব। আমরা দেখলাম 2019 সালে বাংলাদেশে $159 কোটি বিনিয়োগ হয়েছিল, যেটি গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। তবু আপনি বলেছেন যে বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় দেশ। আসলে এক কথায় যদি বলেন যে আসলে কেন সম্ভাবনাময়? আমি এটুকুই বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করার জন্য যা যা উপাদান দরকার সেগুলো এখন আমাদের হয়ে গেছে। সেটা পাওয়ার বলেন, গ্যাস বলেন, জমি বলেন, কিংবা সরকারি রুলস এন্ড রেগুলেশনস বলেন। এখন উচিত হবে মিডিয়াদেরকে সাথে করে বিডা মাস্ট গো টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড সি ফর দেমসেলভস যে কারা এখানে আসবে, এবং দে শুড নাও প্রোপাগেট। এবং আমাদের যারা ইকোনমিস্ট আছে তাদেরকেও ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টরদের কাছে আলাপ করতে হবে। দেশকে সুন্দরভাবে পজিশন করতে হবে, নেগেটিভ গুলো বেশি বলা যাবে না। জি, নিশ্চয়ই জনাব মাতলুব আহমদ, আপনি নিশ্চয়ই চমৎকার বলেছেন যে আসলে আমরা ইতিবাচক উপস্থাপনার মধ্য দিয়ে এগিয়ে যাব। আমরা এর পরের প্রশ্নে যেতে চাই। এক কথায় বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন গবেষক ওয়াজিদ হাসান শাহ। যদি বলেন সংক্ষেপে 30 সেকেন্ডে বলবেন যে আপনি আসলে কি মনে করছেন যে আমরা কিভাবে আসলে বাড়াতে পারি, একেবারেই এক কথায় সংক্ষেপে যদি বলেন। এরকম সুযোগ সবসময় আসবে না, আমাদের সুযোগটা 2 হাতে নিয়ে নিতে হবে। আমাদের ইজ অফ ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, বিদেশিদের জন্য, আমাদের নিজেদের উদ্যোক্তাদের জন্য। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি সংক্ষেপে বলেছেন। বিউরোক্রেটিক রেড টেপ কমাতে হবে।
জি, জনাব আবু তৈয়বের কাছে যেতে চাই। জনাব আবু তৈয়ব নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যদি এক কথায় বলেন জি, যে আমরা আসলে অনেক চ্যালেঞ্জ আমাদের রয়েছে, আমাদের কম্বোডিয়ার বিনিয়োগ বেড়েছে, মিয়ানমারের বিনিয়োগ বেড়েছে, ভারতের বেড়েছে, আমাদের আসলে কিন্তু এবার বাড়েনি, কি করতে পারি আমরা, এক কথায় বলবেন? দেখুন, আমি একটা কথা বলবো, পোশাক শিল্প বলে, রেমিটেন্স বলুন, যেসব খাতে আমরা ভালো করেছি সবগুলোই কিন্তু আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় করেই করেছি। সুতরাং মতন ভাইয়ের সাথে আমি একমত। আমরা সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা ইনশাল্লাহ ভালো করব। আমি খুব আশাবাদী। আমি দেখতেও পাচ্ছি যে বাংলাদেশ ইজ গোয়িং টু এ রাইট ওয়েতে, এবং প্যান্ডেমিকটা কেটে যাওয়ার পর আমি মনে করি সরকারের উচ্চ মহলে ব্যবসায়িক নেতৃবৃন্দ মিলে, মতুল ভাইদের মতো লোকজন মিলে আমরা সুন্দরভাবে কিভাবে আমরা এটা অ্যাট্রাক্ট করতে পারি সেই ব্যাপারে কাজ করব, এবং ইনশাআল্লাহ আমরা সফল হব। জি, নিশ্চয়ই। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে এরকম সংক্ষেপে উত্তর দিয়েছেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে এরকম করোনাকালীন সময়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দর্শকদেরকেও জানাবো আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।